নমস্কার, আমি দেবশ্রী গোস্বামী। বিষয় যখন রবীন্দ্রনাথ, এই নিয়ে একটি আলোচনা পর্ব চলছিল। সেখানে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন ঘটনা, তার আমাদের উপর তার যে প্রভাব, সঙ্গীতের প্রভাব, নাটক, সাহিত্য ইত্যাদির প্রভাব এবং তার বিভিন্ন কর্মকাণ্ড, সৃষ্টি নিয়ে আমি যতটা পেরেছি অল্প বিস্তর আলোচনা করেছি। সে আলোচনা চলছে। আজ যা নিয়ে আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর যে বিদেশি গানের তার যে প্রভাব ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বিদেশি সংস্কৃতির প্রভাব ছিল, সেটা কিভাবে এলো এবং তারপর তিনি তার প্রভাবে কি গান রচনা করলেন এবং কেন তিনি এই প্রভাবটিকে নিজের মধ্যে আনলেন এবং নিজের মধ্যে এনে একটা নতুন কিছু সৃষ্টি করলেন, এটা নিয়ে আজকের আলোচনা। রবীন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তার পিতা বিলেতে ব্যারিস্টারি পড়তে পাঠান মাত্র 17 বছর বয়সে। তিনি প্রায় 1.5 বছর বিলেতে ছিলেন, কিন্তু যে উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটি সম্পূর্ণ হয়তো সফল হয়নি। তার কারণ তিনি পড়াশোনা অর্ধসমাপ্ত রেখেই দেশে ফিরে আসেন। কিন্তু তার বিদেশে থাকাকালীন যে একটা লাভ হয়েছিল সেটা হলো পাশ্চাত্যের সঙ্গীত এবং সাহিত্য তাকে বড়ই প্রভাবিত করেছিল। তিনি সে সময় অনেক অপেরা শুনতেন, যেতেন, দেখতেন, যা তার পরবর্তীতে গানে প্রভাব ফেলে। শেক্সপিয়ার সহ বিভিন্ন সাহিত্যিকদের সাহিত্যকর্ম অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তেন এবং এটাও তার সঙ্গীতকে সমানভাবে প্রভাবিত করেছে। বিলেত থেকে ফিরে এলেন, পড়াশোনা তো অর্ধসমাপ্তই থেকে গেল। যাই হোক, ফিরে আসার পর 1880 সালে বড়দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় বাল্মীকি প্রতিভা নাটকটি রচনা করেন এবং ঠাকুরবাড়িতে সেটি প্রথম মঞ্চস্থ হলো। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছাদে সেটি প্রথম মঞ্চস্থ হলো। এটি ছিল মূলত মিউজিক্যাল ড্রামা। এখানে পাশ্চাত্য ধারায় বাংলা গানে সুরারোপ করা হলো এবং রবীন্দ্রনাথ কিন্তু প্রথম নন। তার আগে পাশ্চাত্য গানের যে ঠাকুরবাড়িতে পড়েছিল, তা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তা কিন্তু বিভিন্ন নাটকের মাধ্যমে, নাটকের গানে তার তার ছাপ রেখেছেন। এরপর পাশ্চাত্য ধারায় তো পাশ্চাত্য সুরে এবং ভাবে বাংলা গানে সুরারোপ করা শুরু হলো। রবীন্দ্রনাথ শুরু করলেন। জ্যোতি দাদার পিয়ানোয় রচিত সুর সকলকে মাতোয়ারা করে দিয়েছিল, কারণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিন্তু পিয়ানো এবং অন্যান্য যন্ত্রসঙ্গীত খুব ভালো বাজাতে পারতেন। এই বাল্মীকি প্রতিভা নাটকটি ছিল প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুয়ের মিশ্রণে তৈরি এবং এই বাল্মীকির প্রতিভা হলো বাংলা সাহিত্যের প্রথম গীতিনাট্য। এর সাফল্যে অনুপ্রাণিত হলেন এবং যখন সবাই এটাকে খুব ভালোভাবে মেনে নিল, বেশ পপুলারিটি পেল, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মনে নতুন করে আবার উৎসাহ সঞ্চারিত হয়েছিল এই ভেবে যে এরকমটা আরও করা যেতে পারে।
এবার সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অপর একটি গীতিনাট্য রচিত হলো, যার 6টি গান বিদেশি সুর ও ভাবে রচিত। এভাবেই পাশ্চাত্যের সুরের স্পর্শ রবি গানে এসে লাগলো। পাশ্চাত্যের, বিশেষ করে স্কটিশ, আইরিশ, ইংলিশ সুরে যে ছোঁয়া তা রবীন্দ্রসঙ্গীতে দেখা যায়। এবার যে গানগুলোর মধ্যে এর প্রভাব লক্ষ্য করা গিয়েছিল সেগুলো কয়েকটি বলি। যেমন পুরানো সেই দিনের কথা। রবীন্দ্রনাথ যখন ইউরোপে পড়তে যান তখন স্কটল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট বার্নস রচিত অল ল্যাং সাইন গানটি রবি মানসে গভীর প্রভাব ফেলেছিল, গভীরভাবে রেখাপাত করে। এই গানটি এতই জনপ্রিয় যে বিদেশে কোনো ব্যক্তির মৃত্যুতে বা কোনো সমাবর্তন অনুষ্ঠানে এই গানটি গাওয়া হতো। গানটির দ্বারা প্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন পুরানো সেই দিনের কথা। এটি বিদেশি ভাবাশ্রয়ী গান, কিন্তু এই গানে বাঙালির প্রাণের আত্মিক অনুভূতির অকৃত্রিম প্রকাশ অনুরণিত হয়েছে। কেউ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আগে থেকে কোনো রকম না জানিয়েই চলে এসেছি। আসলে সব সময় করে উঠতে পারা যায় না। একজন দেখছেন, কিন্তু কে দেখছেন তা বুঝতে পারছি না। ভালো লাগলে কমেন্ট করবেন। পরবর্তী একটি গানে আসি। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু পায়। এই গানটিও স্কটিশ কবি বার্নস রচিত ইয়ে ব্যাংকস অ্যান্ড ব্রেজ এই সুরের আদলে নির্মিত হয়েছে। মূল গানটি বার্নস 3টি সংস্করণে রচনা করেন। 3টি সংস্করণই 1791 সালে প্রকাশিত হয়েছিল। 1882 সালে রবীন্দ্রনাথ রচনা করলেন ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু পায়। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। বিখ্যাত ইংরেজ নাট্যকার বেন জনসন 1616 সালে রচনা করলেন সং টু সিলিয়া এই কবিতাটি, এবং এই কবিতা অবলম্বনে রচিত হলো জিং টু মি অনলি উইথ দাইন আইজ। গানটির প্রথম কিছু চরণ যদি বলি, জিং টু মি অনলি উইথ দাইন আইজ অ্যান্ড আই উইল প্লেজ উইথ মাইন, or leave a kiss within the cup and I will not ask for wine. রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের ভাব এবং সুর অবলম্বন করে রচনা করলেন বাংলায় কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। এ যেন প্রিয়তমের কাছে নিজেকে সঁপে দেওয়া বা নিজের আত্মসমর্পণের এক গভীর ভাবাবেগের প্রকাশ। আহা আজিয়ে বসন্তে। 1807 সালে বিখ্যাত আইরিশ কবি থমাস মুরের গো হোয়ার গ্লোরি ওয়েটস দি এই অনুকরণে রচিত হলো মায়ার খেলার সেই বিখ্যাত গান আহা আজিয়ে বসন্তে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করলেন 1888 সালে। মূল গানটি মেড অব দ্য ভ্যালি এর ভিত্তিতে সুরারোপিত। এই একই সুরে রচিত হলো ওহে দয়াময় গানটি। ওহে দয়াময় গানটি কিন্তু একটু স্বল্পশ্রুত, কিন্তু আহা আজিয়ে বসন্তের সঙ্গে গানটি শুনলে অনেক মিল পাওয়া যায় সুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের কালমৃগয়া নাটকে মানা না মানিলে এ গানেও কিন্তু এই সুর অনুকৃত হয়েছে। এই আহা আজিয়ে বসন্তের সুর, ওহে দয়াময় এই গানটির সুর, এবং মানা না মানিলে এই গানটির সুরও কিন্তু মোটামুটি একই রকমের, অনেকটাই একে অপরকে অনুকরণ করে যেন রচিত। এনেছি মোরা
এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা নাটকে পাশ্চাত্য সঙ্গীত ভেঙে রচিত হয়েছে বলে মনে করা হয়। মূল গানটি হলো ফর হি ইজ এ জলি গুড ফেলো। এই গানটির একটি ব্রিটিশ এবং আমেরিকান এই দুরকম সংস্করণই আছে। মূল ইংরেজি গানটি কিন্তু ফরাসি একটি গান। ফ্রান্সের রানী মারি অ্যান্তোনে একসময় তার দাসীকে এই গানটি গাইতে শুনেছিলেন এবং তারপর রানীর খুব ভালো লেগেছিল গানটি এবং তার দ্বারাই গানটি জনপ্রিয় হয় এবং এতটাই জনপ্রিয় হয়েছিল এই গানটি যে গিনেস বুক অফ রেকর্ডে এটি ইংরেজি ভাষায় গাওয়া গানগুলির দ্বিতীয় জনপ্রিয় গান। তাহলে দেখা যায় যে একটু আলোচনা করলে দেখা যায় বা পর্যালোচনা করলে যেটা দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতিনাট্যগুলো ছিল সেই গীতিনাট্যে কিন্তু আমরা বিদেশি সুরের ছোঁয়া তার গানে পাই বা বিদেশি ভাব, বিদেশি আবেগ, এই জিনিসগুলোর ছোঁয়া আমরা বেশিরভাগ তার এই গীতিনাট্যগুলোতে পাই। ও দেখবি রে ভাই আয়রে ছুটে, কালমৃগয়া নাটকের প্রথম দৃশ্যে লীলার কণ্ঠে গীত হয় গানটি। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন মূল আইরিশ গান দ্য ভিকার অফ ব্রে এই অবলম্বনে। মূল গানটি একটি ব্যঙ্গাত্মক গান, সপ্তদশ শতকে ইংল্যান্ডে রচিত হয়েছিল। বাংলা গানে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সুরটি গ্রহণ করেছেন, ভাব ও বাণী মূল গানের অনুগামী কিন্তু একেবারেই নয়। তিনি যেহেতু পাশ্চাত্যের সঙ্গীতের সুরের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এই জন্য সেটি তার ভালো লেগেছিল এবং তিনি যেখানে এতটাই আধুনিক মনস্ক মানুষ ছিলেন যে যেখানে যা নতুন, যেখানে যা যেটা নেওয়ার, যেটা ভালো লাগার সেটা তিনি গ্রহণ করতেন, যেটা আধুনিকতার সঙ্গে যায় সেটা তিনি গ্রহণ করতেন এবং গ্রহণ করে সেটাকে যে অনুকরণ করলেন তা নয়, সেখান থেকে কিছু জিনিস নিলেন, তার নিজের মধ্যে অপার সম্ভার আছে, সেই দুটো মিশিয়ে এক নতুন জিনিস তৈরি করলেন। এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় বৈশিষ্ট্য। কালি কালি বলরে আজ গানটি ব্রিটিশ গান ন্যান্সি লি গানের ছায়া অবলম্বনে রচিত। সবই দেখা যায় যে যে সমস্ত গান থেকে তিনি যে সমস্ত বিদেশি সুরের দ্বারা প্রভাবিত হয়েছেন সেগুলো কিন্তু কেবলমাত্র সুরের দ্বারাই প্রভাবিত হয়েছেন। তারপর তিনি তার নিজের কথা নিজের সমস্তটা যখন দিয়ে যখন সৃষ্টি করেছেন নতুন জিনিস, তখন দেখা গেছে যে ওই মূল গানটির যে ভাব, মূল গানটির যে বক্তব্য, রবীন্দ্রনাথের যে গানটি রচিত হলো সেই হয়তো সুরের আদলে তার ভাব এবং বক্তব্য পাল্টে গেছে। তো ন্যান্সি লি গানের ছায়া অবলম্বনে কালি কালি বলরে আজ এটি রচিত হলো। ফ্রেডরিস ওয়েদারলির লেখা এবং স্টিফেন অ্যাডামসের সুরে রচিত গানটি রবীন্দ্রনাথ বাল্মীকি প্রতিভায় ব্যবহার করেন প্রথম দৃশ্যে। এত তথ্যবহুল এবং এত জানার আছে, কোথা থেকে কি তিনি করেছেন এ যেন এক বিস্ময়। সকলই ফুরালো স্বপন প্রায়, কালমৃগয়া নাটকের ষষ্ঠ দৃশ্যে এই গানটি রয়েছে। এই গানটি পেছনে একটি গল্প আছে। লেডি ক্যারোলিন কেপল রচিত আইরিশ গান রবিন অ্যাডার অবলম্বনে রচিত। গানটি কবি ক্যারল ডালির বিখ্যাত গান এইলিন অ্যারুন গানের সুর অবলম্বনে রচিত। মূল গানটি জেন অস্টেনের উপন্যাস ইমাতে 1815 সালে ব্যবহার করা হয়েছিল। যদিও লেডি কেপল রবিন অ্যাডারকে বিবাহ করেছিলেন পারিবারিক বিরোধিতা সত্ত্বেও,
তার পরিবারের কেউ রবিনকে মেনে নেননি, এই গল্পটি আছে তার পেছনে। গানটি যখন রচিত হলো, রবিন অ্যাডার, তো আইরিশ গান, তো তখন এই গল্পটি যেটি বলার যে কেপেল যখন রবিনকে বিবাহ করলেন, তখন কিন্তু রবিনকে তার কেপেলের পরিবার খুব ভালোভাবে মেনে নেয়নি। পারিবারিক একটা বিরোধিতা ছিল। তার কারণ হলো এই রবিন ছিলেন নিম্নবংশীয় একজন মানুষ। তো সেই রবিনকে নিয়ে 1750-এর দশকে গানটি রচনা করেন কেপেল। এই গানটি অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন তার দুঃখ জাগানিয়া গান, সকলই ফুরালো স্বপন প্রায়। প্রত্যেকটি গানের পেছনে একটা করে গল্প থাকে, প্রত্যেকটি গান একটি করে গল্পের যেন সন্ধান দেয়, তবে গল্পগুলোকে তুলে আনতে হয়। তবে আয় সবে আয়, এই গানটিও বিখ্যাত ইংরেজ কবি জন পিলে রচিত দ্য ইংলিশ হান্টিং সং অবলম্বনে রচিত। এটিও কালমৃগয়া নাটকে ব্যবহৃত হয়েছে। প্রথমে বাল্মীকি প্রতিভা এবং তারপরে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যে কালমৃগয়া নাটকটি রচিত হলো, সেখানেও কিন্তু এই বিদেশি সুরের প্রভাবে অনেক গান রচিত হয়েছে। ও ভাই দেখে যা, এই গানটি 1882 সালে রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি, যা কালমৃগয়া নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে সন্নিবেশিত হয়েছে। গানটির সুর দ্য ব্রিটিশ গ্রেনেডিয়ার্স হতে নেওয়া। এই গানটি ব্রিটিশ ও কানাডার সেনাবাহিনীর রণসঙ্গীত হিসাবে ব্যবহৃত। গানটি 17 শতকে একেবারে প্রথম দিকে এলিজাবেথান পিরিয়ডে রচিত হয় বলে কিছু কিছু গবেষক মত প্রকাশ করেছেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাঙা গানগুলো, যেগুলো ভাঙা গান বলতে বোঝাচ্ছি যে মূল গান থেকে, মূল গানের দ্বারা প্রভাবিত হয়ে বা সুরের দ্বারা বা আবেগের দ্বারা প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে যে নিজের সৃষ্টি করলেন, সেইটিকে বলা হয়েছে ভাঙা গান। আর যেখান থেকে এলো গানটি, সেটি হলো মূল গান। তো ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, দ্য ওয়ারিনেস ফরগিভ মি ও মাই লর্ড, আজি শ্রাবণ ঘন গহন মেঘে, ইন দ্য ডিপ শ্যাডোজ অফ দ্য রেইনি জুলাই, ইত্যাদি গানগুলো আছে। আরও অনেক গান আছে। এছাড়াও যে বিদেশি গানের সুরের প্রভাব রবীন্দ্রনাথের গানে পড়েছে যেগুলোতে, সেগুলো হলো আলো আমার আলো ওগো, প্রাণ চায় চক্ষু না চায়, তোমার হলো শুরু আমার হলো সারা, নয় নয় এ মধুর খেলা, ইত্যাদি আরও গান লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গীতের মধ্যকার ব্যবধান দূর করে নতুন করে তার সৃষ্টিকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন। তিনি চেয়েছেন এ ধারা পরস্পরকে মিলিবে ও মিলাবে। তার মতে এশিয়ার প্রায় সকল দেশেই আজ পাশ্চাত্য ভাবের সঙ্গে প্রাচ্য ভাবের মিশ্রণ চলছে। এই মিশ্রণে নূতন সৃষ্টির সম্ভাবনা। আমাদের সাহিত্যে এটা ঘটেছে, সঙ্গীতেও কেন ঘটবে না বুঝি না, এটি তিনি একসময় মত প্রকাশ করেছেন। সাহিত্যে যদি নতুন কিছু আসতে পারে, তাহলে কেন সঙ্গীতে নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বংশগতভাবেই আধুনিক মনা। এবার এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের তো কিভাবে সুরের প্রভাব বিভিন্ন গানে পড়ল এবং তিনি কিভাবে নিয়ে এলেন সেটা লক্ষ্য করলাম। কিন্তু তার পরিবার অত্যন্ত আধুনিক মনস্ক ছিলেন এবং তার পিতামহ দ্বারকানাথ ঠাকুর কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের তালিম নিতেন এবং রবীন্দ্রনাথের যে দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার বাড়িতেও
পাশ্চাত্য সঙ্গীতের চর্চা ছিল। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে ছোঁয়া লাগবে এ তো স্বাভাবিক। যেখানে গোটা পরিমণ্ডলটাই, পারিবারিক পরিমণ্ডলেই পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি, সমস্ত কিছু দিক দিয়ে তারা এগিয়ে রয়েছেন। কেবল পাশ্চাত্য সঙ্গীত নয়, পাশ্চাত্য সঙ্গের সাথেও তাঁর সখ্যতা গড়ে ওঠে। তার কারণ ছিল কিন্তু জ্যোতিদাদা কিন্তু পিয়ানো বাজাতেন। রবীন্দ্রনাথ ঠাকুর জানা যায় যে হারমোনিয়াম বাজাতে পারতেন না, কিন্তু পিয়ানোতে তার কিন্তু গানের সন্ধান পাওয়া যায়। মানে এটা আমি পড়েছি, জানি না। কেবল পাশ্চাত্য সঙ্গীত নয়, পাশ্চাত্য যে যন্ত্রানুষঙ্গ, পিয়ানো তো আমাদের দেশের যন্ত্র নয়, বা অন্যান্য যে সমস্ত বেহালা, এগুলো তো আমাদের দেশের নয়, এগুলো তো সত্য পাশ্চাত্যের যন্ত্র। কিন্তু যেহেতু প্রভাব ছিল এবং সবাই মোটামুটি বিদেশের শিক্ষা সংস্কৃতিতে মানুষ হয়েছেন বা যাতায়াত ছিল, সেহেতু তারা এই সমস্ত যন্ত্রের ব্যবহার করেছেন, বিশেষ করে জ্যোতিদাদা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছেন, পিয়ানো বাজাইয়া জ্যোতিদাদা নতুন নতুন সুর তৈরি করায় মাতিয়াছিলেন। প্রত্যহই তাহার অঙ্গুলি নৃত্যের সঙ্গে সঙ্গে সুরবর্ষণ হইতে থাকিত। তাহার সেই সদ্যজাত সুরগুলিকে কথা দিয়া বাঁধিয়া রাখিবার চেষ্টায় নিযুক্ত ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও পিয়ানো ও বেহালা জাতীয় যন্ত্রের সুরে মোহগ্রস্ত ছিলেন। আমরা তো জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বভারতীতে কিন্তু হারমোনিয়ামের চল ছিল না তার সময়। তিনি কিন্তু এটাকে অ্যালাউ করেননি, বরং এসরাজ সেখানে স্থান পেয়েছিল। তোমার হলো শুরু, আমার হলো সারা, এবং আমার সকল রসের ধারা, এই গান দুটিতে বিলেতি চার্চ সঙ্গীতের যে ধীর গাম্ভীর্য ও প্রভাব তা লক্ষ্য করা যায়। শান্তিদেব ঘোষ এক জায়গায় বলেছেন যে কেন তিনি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কেন এই পাশ্চাত্যের সুরকে গ্রহণ করেছিলেন এবং পাশ্চাত্যের সুরের সঙ্গে প্রাচ্যের সুরের একটা আত্মীকরণ ঘটিয়েছিলেন, অ্যাসিমিলেশন ঘটিয়েছিলেন, দিয়ে একটা নতুন কিছু সৃষ্টি করেছিলেন। শান্তিদেব ঘোষ বলেন, প্রকৃতপক্ষে ইউরোপের কাছে কোন দিক থেকে তিনি ঋণী তা বুঝতে হলে আগে সে দেশীয় সঙ্গীত প্রকৃতি এবং তার সঙ্গে আমাদের সঙ্গীতের পার্থক্য কোথায় এটা জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন আমাদের সঙ্গীত সাধারণত একটি মাত্র সংক্ষিপ্ত স্থায়ী ভাবকে অবলম্বন করে প্রকাশ করে, ডাক দেয় একলার দিকে। এ যেন একলার গান, কিন্তু একলার গান হলেও কিন্তু এর বিস্তার বিশ্বব্যাপী। আর ইউরোপের সঙ্গীত যেন মানুষের বাস্তব জীবনের সঙ্গে বিচিত্রভাবে জড়িয়ে আছে। এ সঙ্গীত প্রবল, প্রকাণ্ড, বিশাল, বিষয় বৈচিত্র্যে তা অনেক এগিয়ে। মানে প্রতিদিনের জীবনের যে ছোট্ট ছোট্ট ঘটনা, সেগুলো নিয়ে যেন পাশ্চাত্য সঙ্গীত অনেক বেশি কথা বলে, অনেক বেশি মুখর, যা আমাদের ভারতীয় সঙ্গীতের যে গাম্ভীর্য, সে গাম্ভীর্যের যে বাতাবরণ, সেটা ভেদ করে সে সাধারণ তুচ্ছ ঘটনার দিকে যেতে চায় না। বিষয় বৈচিত্র্যে ইউরোপীয় সঙ্গীত বা পাশ্চাত্য সঙ্গীত অনেক এগিয়ে। আমাদের সঙ্গীতের অভাব ছিল মানবিক বৈচিত্র্যের।
ইউরোপীয় সভ্যতার সংস্পর্শে এসে আমাদের মনোজগতে একটা পরিবর্তন এলো। ফলে বাংলা গানে জাতীয় সঙ্গীত, উদ্দীপক সঙ্গীত, যুদ্ধ সঙ্গীত, হাসির গান, মৃত্যুর গান, বিবাহের গান, চায়ের গান, জন্মদিনের গান, অভ্যর্থনার গান, নানা উৎসবের গান, যেমন ধান কাটার গান, মাছ ধরার গান, হ্যাঁ, ইত্যাদি, খেলার গান, এবং বিভিন্ন বাংলার যে উৎসবকে নিয়ে বিভিন্ন গান, এগুলো কিন্তু ভারতীয় সঙ্গীতে এলো। আর এটি ছিল আমাদের সঙ্গীতে ইউরোপের এক বিশেষ দান। এবং এগুলো আনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রভাব, তার অস্তিত্ব, তার যে নতুনের প্রতি আকাঙ্ক্ষা, আধুনিক মনস্কতা হওয়া এবং আধুনিকতাকে গ্রহণ করা, কোনো বিষয়ে রিজিড না থাকা, কোনো বিষয়ে খুব দুরূহ একটা কিছুকে আঁকড়ে ধরে থাকা, এরকম কুপমণ্ডুকতা একদমই ছিল না তার মধ্যে। তার ফলে কিন্তু আমরা এই রবীন্দ্রনাথের গানে আমরা অনেক উদারতা দেখতে পাই, উদারতার ছোঁয়া দেখতে পাই। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এতটা উদার মনস্ক ছিলেন বলেই আমরা আজ এ সম্ভার আমাদের সামনে এসছে। এই নিয়ে আলোচনার রবীন্দ্রনাথের গানের যে বিভিন্ন গানের প্রভাব, একটা হচ্ছে বিদেশি সুরের প্রভাব, বিদেশি গানের প্রভাব, একেবারে পাশ্চাত্যের। আর একটা ধাপ আছে বা আর একটা দিক আছে, সেটা হলো আমাদের দেশেরই বিভিন্ন প্রাদেশিক যে সমস্ত সুরের ছোঁয়া, সেগুলো নিয়ে অন্য একদিন আবার বিস্তারিত আলোচনা করা যাবে। এই বিদেশি সুরের বা পাশ্চাত্য সুরের প্রভাব রবীন্দ্রনাথের জীবনে কি করে এসেছে এবং তার প্রভাবে যে গানগুলো হয়েছে, সেগুলো নিয়ে আমাকে আলোচনার জন্য বলেছিলেন দেবীপ্রসাদ আচার্য দাদা। তো আমার অনেক দিন আগেই বলেছিলেন, কিন্তু আমার আর তৈরি করে হয়ে ওঠেনি, তৈরি করা হয়নি। তারপরে ধীরে ধীরে নানা রকম কাজে ব্যস্ত থাকি, তার মধ্যেও চেষ্টা করি একটু আধটু পড়াশোনা করার। কেমন লাগলো জানাবেন। খুব স্বল্প হলেও আরও বিস্তৃত পড়তে পড়তে মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা লিখি, সবই লিখি, কিন্তু সবই পড়ি, সবই বলি, কিন্তু তা বললে তো লাইভটাও দীর্ঘ হয়ে যাবে। আজকে খুব সীমিত কথার মধ্যে আজকে আলোচনাকে ধরলাম। এরপরে আমি একদিন আমাদের প্রাদেশিক সুরগুলো যে প্রভাব রবীন্দ্রনাথের গানে রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তবে আর কোন কোন বিষয়ে আলোচনা আপনাদের শুনতে ভালো লাগবে এটা আমাকে জানাবেন, তাহলে আমার একটু পড়াশোনা হবে, আমার জানাও হবে। আজ এ পর্যন্তই, অনেক রাত্রি হয়ে গেল। নমস্কার।